নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের মার্কেট কিছুটা স্বস্তি দিল বলা চলে। বিগতকাল ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা করেছিলেন যে যুদ্ধ প্রায় শেষ হয়ে গিয়েছে, তারপর নাটকীয় পরিবর্তন মাত্র 24 ঘন্টার মধ্যে, যেখানে প্রতি ব্যারেল তেল অর্থাৎ 159 লিটার ক্রুড অয়েলের দাম $120 প্রতি ব্যারেলে পৌঁছে গিয়েছিল, সেখান থেকে মাত্র 24 ঘন্টার মধ্যে 25% বেশি ক্রুড অয়েলের দাম কমে গিয়েছে। বর্তমানে ট্রেড করছে $90 আশেপাশে। অর্থাৎ বাজার এটা প্রমাণ করে দিল, মানে তেলের বাজার, যদি কোনোভাবে কোনো দেশের প্রধান তিনি ঘোষণা করেন যে যুদ্ধ প্রায় শেষ হতে চলেছে, সেটা প্রায় খড়কুটোর মতন আঁকড়ে ধরার চেষ্টা করে আন্তর্জাতিক বাজার। এটা আমরা আবার প্রমাণ পেলাম। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে মন্তব্য যুদ্ধ শেষ হতে চলেছে বা প্রায় শেষ হয়ে গেছে, সেটা কি ইরান শুনছে? ইরানের যারা শীর্ষস্থানীয় নেতা রয়েছেন তারা বলছেন যুদ্ধ শেষ হয়েছে কি হয়নি সেটা সিদ্ধান্ত নেব আমরা। অর্থাৎ ইরান কোনোভাবেই আমেরিকার এই বক্তব্যকে পাত্তা দিচ্ছে না। এক সময় ক্রুড অয়েলের দাম $85 নেমে এসেছিল, তার মানে এটা প্রমাণ করে যে যুদ্ধের যে তীব্র আতঙ্ক, তার ফলে বাজারে সাংঘাতিকভাবে তেলের দাম বৃদ্ধি পেয়ে গিয়েছিল এবং কোনো না কোনো স্বস্তিদায়ক খবরের জন্য বাজার অপেক্ষা করছিল। এবং আজকে তেলের দামে এতটা পতন এটাই প্রমাণ করে যে মানুষ শান্তি চাইছেন। ডলার ইন্ডেক্স বিগত কয়েকদিন ধরে দারুণ শক্তিশালী হয়ে উঠছিল, আজকের পতনমুখী হয়েছে। এবং ডলার ইন্ডেক্স যখনই পতনমুখী হয়, খুব স্বাভাবিকভাবে কমোডিটি মার্কেট চাঙ্গা হয়ে ওঠে, যেটা আজকের যদি সোনার দাম দেখেন বা রূপোর দাম দেখেন সেটা দেখলে বুঝতে পারবেন। প্রায় 0.78% উত্থান নিয়ে ট্রেড করছিল। সিলভার 1.67% উত্থান নিয়ে ট্রেড করছিল। এই ডেটা আমি নিয়েছি tradingeconomics.com থেকে। ক্রুড অয়েল আজকের এখনো অবধি 4.24% পতন নিয়ে ট্রেড করছে। ব্রেন্ট ক্রুড সেটা প্রায় 5.31% পতন নিয়ে ট্রেড করছে। তবে কয়লার দাম সেটা এখনো বর্ধিত রয়েছে। কয়লা অর্থাৎ লাস্ট যে ট্রেডিং ডেটা সেই অনুযায়ী 4.73% উত্থান নিয়ে ট্রেড করছিল, 143.8 পৌঁছে গেছে কয়লার দাম। যতক্ষণ না এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে, অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ সেখান দিয়ে পুনরায় তেল এক্সপোর্ট করা সম্ভব হচ্ছে কিনা, বা স্ট্রেট অফ হরমুজ ইরান খুলে দিচ্ছে কিনা। 2 নম্বর, যে অয়েল ট্যাঙ্কার্সগুলো স্ট্রেট অফ হরমুজ দিয়ে বাহারিন বলুন, কাতার বলুন, কুয়েত বলুন, ইরাক বলুন, সৌদি আরব বলুন বা ইউনাইটেড আরব এমিরেটস বলুন, এই সমস্ত দেশগুলোতে গিয়ে যদি তেল নিয়ে সেফলি ফিরতে পারে, তবে ক্রুড অয়েলের দাম আরও কমতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বর্তমানে সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে কি? উত্তর হচ্ছে না। ইরানের সঙ্গে কোনো ডিল এই মুহূর্তে হওয়া সম্ভবপর কিনা সেটা একটা প্রশ্ন দাঁড়িয়ে গিয়েছে, কারণ ইরান কোনোভাবেই এখন আমেরিকার কোনো কথা শুনবে কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আজকের বিভিন্ন এশীয় মার্কেটগুলো খেয়াল করে দেখুন, এশীয় মার্কেটগুলো বিগত এক বছরের সবচেয়ে বেস্ট পারফর্মিং মার্কেট। আজকে দুর্দান্তভাবে রিয়্যাক্ট করেছে। স্ট্রেট টাইমস 2%-এর উপর উত্থান, হ্যাংসেং 2%-এর উপর উত্থান, তাইওয়ান 2.5%-এর উপর উত্থান, কসপি 5%-এর উপর উত্থান। কিন্তু ভারতীয় বাজার কিন্তু খুব মডারেট গেইন করেছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো ইউফোরিয়া আমরা দেখতে পাইনি। অর্থাৎ ভারতীয় বাজার সতর্ক হয়ে ট্রেড করেছে, এইটুকুনি বলা যেতে পারে। বিশেষ করে আমাদের যে লিডিং ইন্ডাইসেসগুলো রয়েছে সেটা দেখে আমরা কিন্তু সেটা বুঝতে পারবো। যেমন নিফটি 50 আজকে 233 পয়েন্ট উত্থান নিয়ে ট্রেডিং বন্ধ করেছে, প্রায় 1% উত্থান। সেন্সেক্স 78,200 পয়েন্টের কাছাকাছি বন্ধ হয়েছে, ওই 0.82% উত্থান। হ্যাঁ, তবে স্মল ক্যাপ বা মিড ক্যাপ যেগুলোতে দারুণভাবে পতন দেখেছিলাম বিগত কয়েকদিন, সেগুলো ফিরে এসেছে। নিফটি স্মল ক্যাপ 100 সেটা 2% উপর উত্থান, নিফটি মিড ক্যাপ সেটা প্রায় 1.62% উত্থান নিয়ে ট্রেড করছিল। নিফটি রিয়েলটি ফিরে এসেছে 1.5%-এর উপর উত্থান, নিফটি ব্যাংক 1.64% উত্থান। বিশেষ করে যেগুলো রেট সেন্সিটিভ যে সেক্টরসগুলো সেইগুলো আজকে কিন্তু ভালো পারফর্ম করেছে। নিফটি অটো সেটা 3%-এর উপর উত্থান। এটা একটা ডাইরেক্ট কোরিলেশন রয়েছে। অটো ইন্ডাস্ট্রি তখন খুব ভালো করে যখন তেলের দাম কমে বা কন্ট্রোলে থাকে।
এতদিন ধরে তেলের দাম দারুণভাবে উত্থানমুখী ছিল, ফলে নিফটি অটো দারুণ আন্ডার পারফর্ম করছিল। আজকে ক্রুড অয়েলের দাম দারুণভাবে কমেছে, নিফটি অটো আজকে 3% ওপর উত্থান এসেছে বা শর্ট কাভারিং হয়েছে, যাই বলুন না কেন। এছাড়া কনজিউমার ডিউরেবলস ভালো পারফরমেন্স দেখিয়েছে, 2.6% ওপর উত্থান। বিএসসি মেটালস 1.5% কাছাকাছি উত্থান। ফাস্ট মুভিং গুডস রিজনেবল 1% কাছাকাছি উত্থান নিয়ে ট্রেড করছিল, কিন্তু আন্ডার পারফর্ম যেটা করেছে যে দুটো সেক্টর, সেটা হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস, হালকা কারেকশন নিয়ে বন্ধ হয়েছে, স্বাভাবিক ছিল সেটা, এবং নিফটি আইটি যে কেবলমাত্র আজকের আন্ডার পারফর্ম করছে তা নয়, বিগত সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে খবর বের হওয়ার পর, অর্থাৎ অ্যানথ্রোপিকের খবর বের হওয়ার পর থেকেই নিফটি আইটি যেন মরমে মরে আছে। এখনো যে খুব একটা বেশি পরিবর্তন হয়েছে এমনটা না, অর্থাৎ এখন মানুষের নজর যেহেতু এআই থেকে সরে গিয়ে তেলের ওপর গিয়ে পড়েছে, ফলে মানুষজন এখন নিফটি আইটি নিয়ে ভীতিটা অপেক্ষাকৃতভাবে কমেছে। এখন অনেক বেশি ভীতি যে সেই সেক্টরগুলোকে নিয়ে যেগুলো সরাসরি তেলের ওপর ডিপেন্ডেন্ট। কালকের আরেকটি খবরের ফলে আমরা এই ক্রুড অয়েলের দাম যেটা $120 পৌঁছে গেছিল, সেখান থেকে পতন দেখেছি। সেটা বলা হচ্ছে যে গ্রুপ অফ 7, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে 7টা শক্তিশালী অর্থনীতি, তারা ডিসাইড করেছিল সেই দিন, অর্থাৎ বিগতকাল, যে তাদের কাছে যে এমার্জেন্সি অয়েল রিজার্ভস রয়েছে, অর্থাৎ একেবারেই আকান্তরে না পড়লে যে তেল খরচ করা হয় না, যেটা যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারা তাদের তেল, এই এমার্জেন্সি যে রিজার্ভস, তারা কিন্তু সমুদ্রের তলায় যে সল্ট পিট রয়েছে সেইখানে কিন্তু তারা সুরক্ষিত ইউজুয়ালি রেখে থাকে। ভারতবর্ষে এরকম ইমার্জেন্সি অয়েল রিজার্ভস আছে, সেগুলো ডেফিনেটলি অয়েল রিজার্ভস রয়েছে। গ্রুপ অফ 7 যখন এরা ডিক্লেয়ার করলো যে যাতে বিভিন্ন অর্থনীতিকে একটু স্বস্তি দেওয়া যেতে পারে, তারা তাদের এমার্জেন্সি অয়েল রিজার্ভস তারা খুলে দিচ্ছে বা বাজারে সেটাকে কনজিউম করার জন্য ছেড়ে দিচ্ছে, তারপর কিন্তু আমরা তেলের দামে কিছুটা আমরা পতন দেখে ফেলেছি। আজকের বিভিন্ন সেক্টরের পারফরমেন্স, যেমন নিফটি ইন্ডিয়া ডিফেন্স, সেটা 0.76% উত্থান। এখন যতদিন এই যুদ্ধকালীন পরিস্থিতি চলবে, যতদিন একটা জিনিস তো খেয়াল করে দেখেন যে মিসাইল, অর্থাৎ এতদিন আমরা মিসাইল নিয়ে মগ্ন ছিলাম, কোন দেশের কিরকম শক্তি সেইটা আমরা কার কাছে কিরকম ধরনের মিসাইলস রয়েছে সেইটা নিয়ে আমরা তুলনামূলক আলোচনা করতাম। ইরান দেখিয়ে দিয়েছে যে মিসাইলের তুলনায় ড্রোন আরো বেশি কার্যকরী হয়ে উঠতে পারে, কারণ একটি যুদ্ধ লড়তে গেলে কেবলমাত্র মিসাইল বা বিভিন্ন অস্ত্র সম্ভার থাকলেই যে সেটা যথেষ্ট তা নয়। আমেরিকার একটা মিসাইল তারা তৈরি করছে কয়েক $1 মিলিয়ন দিয়ে, সেখানে ইরানের যে শহীদ ড্রোনস গুলো রয়েছে সেইগুলো তৈরি হচ্ছে মাত্র $20,000 দিয়ে, অর্থাৎ যেখানে আমেরিকা অন্তত 20 গুণ বেশি খরচ করছে তাদের অস্ত্র সম্ভার তৈরি করার জন্য, সেই জায়গাটায় ইরান অনেক কম খরচে অনেক এফেক্টিভলি স্ট্রাইক করছে আমেরিকা এবং তার সহযোগী বন্ধুদের এগেনস্টে। ঠিক এই কারণে এই মুহূর্তে ড্রোনের ব্যবহার এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে যে বিশ্বের বিভিন্ন বা তাবর দেশগুলো তারা এখন অনেক বেশি কনসেন্ট্রেট করছে কস্ট এফেক্টিভ ওয়েপন্স, যেটা ইকুয়ালি কিন্তু কার্যকরী হয়ে উঠতে পারে যুদ্ধক্ষেত্রে। ভারতবর্ষ নিঃসন্দেহে এই নিয়ে কাজ শুরু করে দিয়েছে, সেটা তো ডেফিনেটলি বলার অপেক্ষা রাখে না, কারণ মিসাইলস তৈরি করতে যে বহু কোটি টাকার প্রয়োজন রয়েছে, তার থেকে যদি আমরা কম খরচে ড্রোন দিয়ে একই কার্যকারিতা কিংবা তার থেকে বেশি এফেক্টিভ যদি কোনো রেজাল্টস পেতে পারে, খুব স্বাভাবিকভাবে আমরা সেই দিকেই আমরা অ্যাপ্রোচ করবো। বিভিন্ন যদি ডিফেন্স স্টকসগুলো থাকেন, তার মধ্যে অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ 2% ওপর, বিএমএল 2% ওপর, ভারত ডাইনামিক্স লিমিটেড 3.5% ওপর, সায়েন ডিএলএম 4.5% ওপর, ডায়নামেটিক টেকনোলজিস প্রায় 3% কাছাকাছি, ম্যাসগাও ডক প্রায় 4% কাছাকাছি, এমটিআর টেকনোলজিস প্রায় 3.5% কাছাকাছি উত্থান দেখেছে। যে স্টকসগুলো বিগত কয়েকদিন ধরে দারুণভাবে উত্থান দেখছিল, তার মধ্যে সোলার ইন্ডাস্ট্রিজ খানিকটা কারেকশন দেখেছে, পরস ডিফেন্স খানিকটা কারেকশন দেখেছে। আরেকটা সেক্টর যেটা আমাদের নজর এড়িয়ে যাওয়া উচিত না, সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট স্টকস। যখনই বাজার আতান্তরে থাকে বা বিপদে থাকে, ক্যাপিটাল মার্কেট স্টকগুলো সবচেয়ে বেশি ঘা খায়। আজকের মার্কেটে একটা পজিটিভ আমরা একটা আবহাওয়া দেখেছি, একটা পজিটিভ সেন্টিমেন্ট দেখেছি। ক্যাপিটাল মার্কেট স্টকস বা ইন্ডেক্স আজকে প্রায় 2.5% বেশি উত্থান দেখেছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য আদিত্য বিড়লা সানলাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রায় 12% কাছে উত্থান। এছাড়া এঞ্জেল ওয়ান প্রায় 3%, বিএসসি লিমিটেড প্রায় 3%, সিডিএসএল প্রায় 3%,
ক্যাম্পস 3%, এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রায় 3%। সার্বিকভাবে এখন আমাদের একটাই লক্ষ্য পাখির চোখ হয়ে রয়েছে, ইনফ্যাক্ট বিশ্বের সমস্ত দেশে তেলের দামের অবস্থা কি। এক। 2 নম্বর, ভারতবর্ষ কিসের প্রতীক্ষায় রয়েছে? খুব স্বাভাবিক, খুব সহজ সরল কথা, স্ট্রেট অফ হরমুজ খুলবে কিনা, কবে খুলবে। 2 নম্বর, তার কারণ স্ট্রেট অফ হরমুজ দিয়ে আমাদের প্রয়োজনীয় জ্বালানি তেলের 50% আসে। এই প্রসঙ্গে বলে নেওয়া দরকার যে ভেনেজুয়েলার তেল বা আফ্রিকার তেল বা রাশিয়ার তেল এইগুলো আনতে বিপুল সময় লেগে যায়। এটা যেরকম সত্য, ঠিক একইভাবে আমেরিকার কাছ থেকে যদি আমরা তেল নিই বা আমরা যখন নিয়ে থাকি, সেটা আনতে বহু দিন লেগে যায়, কারণ এই দেশগুলো আমাদের থেকে বহু দূরে রয়েছে। আমাদের কাছে সবচেয়ে কাছের দেশ ডেফিনেটলি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো। সেখান থেকে তেল আনতে না বা না আনতে পারার ফলে খুব স্বাভাবিকভাবে আমাদের তেলের ক্রাইসিস বৃদ্ধি হচ্ছে। যদিও ভারত সরকার তারা বলেছেন এই মুহূর্তে তেলের ক্রাইসিস নেই, আমরা খুব সেফলি এটাকে নেগোশিয়েট করতে পারবো। হতে পারে আর কয়েকদিনের মধ্যে আমরা যে রাশিয়ার যে ভেসেলসগুলো, বয়েল ট্যাঙ্কার্সগুলো রয়েছে, সেগুলো আমরা হাতে পেয়ে যাবো। অলরেডি 3টে লার্জ ট্যাঙ্কার্স আমরা পেয়ে গিয়েছি। কিন্তু সমস্যা যেটা দাঁড়াচ্ছে তেল নয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এলএনজি। এলএনজি 60% প্রয়োজনীয় এলএনজি আমাদের কিন্তু আনতে হয় মধ্যপ্রাচ্য থেকে। হ্যাঁ, আমাদের প্রোডাকশন বাড়াবার কথা সরকার, আমাদের দেশে যে প্রোডাকশন হয় সেটা বাড়াবার কথা সরকার বলেছেন। অন্যান্য যে চ্যানেলসগুলো রয়েছে সেই চ্যানেলসগুলোকে অ্যাক্টিভেট করার কথা সরকার ভাবছেন, এটা যেরকম সত্যি, কিন্তু সেইটা বিদেশ থেকে আনায়ন করতে গেলেও কিন্তু যথেষ্ট পরিমাণ সময় লাগবে। আমাদের খুবই আশু প্রয়োজন যে স্ট্রেট অফ হরমুজ খুলে যাক। এইবার চলে আসি হচ্ছে তেলের কথা। দেখুন, তেল, আমরা সব তেল মানে জ্বালানি তেল মানে ক্রুড অয়েল বুঝি, তার মধ্যে ভাগগুলো বোঝার চেষ্টা করি না, প্রচুর ভাগ রয়েছে। সুইট ক্রুড হচ্ছে সর্ব উৎকৃষ্ট তেল, যেটা আমেরিকাতে থেকে আনায়ন করতে হয়, সবচেয়ে উৎকৃষ্ট তেল, এবং তার এপিআই প্রায় 40-এর ওপর। ইরানের তেল, যেটা বিশেষজ্ঞরা বলছেন যেটা আমেরিকার মূল লক্ষ্য, সেটাও অত্যন্ত হাই কোয়ালিটি তেল, যদিও সেটা আমেরিকা কাউকে সেটা যাতে কেবলমাত্র চায়না পাচ্ছে, কিন্তু অন্যান্য দেশ সেটা পাচ্ছে না। তার কারণ আমেরিকার নিষেধাজ্ঞা ইরানের ওপর। এর আগে আমরা ইরানের কাছ থেকে প্রচুর পরিমাণ তেল নিতাম, কিন্তু এখন পারছি না এই নিষেধাজ্ঞার ফলে। এই ইরানের যে এপিআই রয়েছে সেটা কিন্তু 36 থেকে 40-এর মধ্যে, অর্থাৎ কোয়ালিটি অফ তেল বোঝাতে যত হায়ার এপিআই হবে তত বেটার। সুতরাং ইরানের তেল আমরা পাচ্ছি না। তারপর আসছে রাশিয়ার উরাল গ্রেড তেল, সেটাও উৎকৃষ্ট তেল, কিন্তু আমেরিকান তেল বা ইরানের তেল মতন অতটা উৎকৃষ্ট নয়। এরও কিন্তু এই 30 থেকে 35-এর মধ্যে এর এপিআই। সবচেয়ে নিম্নমানের তেল হচ্ছে ভেনেজুয়েলার তেল, যার এপিআই মাত্র 10 থেকে 15-এর মধ্যে। এই তেলটার ঘনত্ব এতটাই বেশি যে এখান থেকে আমরা যে বাজারে ব্যবহারযোগ্য তেল পেয়ে থাকি সেটা মানে এক্সট্রাক্ট করা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। এই ভেনেজুয়েলার তেল, প্রথম নিয়ম হচ্ছে এটাকে ডাইলুট করতে হবে। এবং ইউজুয়ালি আমরা যদি 1 ব্যারেল তেলের কথা ভাবি, সেটা সুইট ক্রুড বলুন বা সার ক্রুড বলুন, সেক্ষেত্রে 1 ব্যারেল তেল সেটা কিছুটা বৃদ্ধি হয়ে যায়। তার কারণ তার মানে যে পেট্রোলিয়াম প্রোডাক্ট সেটা বৃদ্ধি পায় যখন আমরা এটাকে রিফাইন করি, এই ধরনের ক্রুড অয়েল, সেটাকে রিফাইন করার পর সেটার পরিমাণ বেড়ে যায়। কিন্তু ভেনেজুয়েলান তেল সেটা মারাত্মক ক্ষতি করে, তার কারণ অধিকাংশটাই হয় কোল্টার, এবং সেটা মানে কেবলমাত্র রাস্তা তৈরি করা বাদ দিয়ে খুব একটা বেশি ব্যবহারযোগ্য নয়। তার ফলে সেটা যে আমরা যে গাড়িতে যে তেল ব্যবহার করি সেই পরিমাণ তেলের কিন্তু অত্যন্ত কম পাওয়া যায় ভেনেজুয়েলার অয়েল থেকে। সুতরাং আমেরিকা যতই বলুক ভেনেজুয়েলান তেল কিন্তু সেটা প্রকৃতপক্ষে ভারতবর্ষের জন্য অত্যন্ত ক্ষতিকারক, কারণ সেখান থেকে বিশেষ লাভবান আমরা হব না। 2 নম্বর কোয়ালিটি অফ তেলের কারণে, 2 নম্বর হচ্ছে যে সেটা অত্যন্ত বেশি দূরত্ব থেকে আমাদের নিয়ে আসতে হবে। এবং আমেরিকা আমাদের ডেফিনেটলি কোনো ডিসকাউন্ট দেবে না, এবং রাশিয়া, এবং খেয়াল করে দেখুন রাশিয়া তো এর পূর্ণ সুযোগ সদ্ব্যবহার করছে। তারা বলছে বর্তমানে যদি তেল চাও, আমরা যে তোমাদের বর্তমান আন্তর্জাতিক বাজারে যে তেল রয়েছে তার উপর $5 বেশি দাও, আমরা তোমাদের তেল দিয়ে দিচ্ছি। ভারতবর্ষের সঙ্গে কি চুক্তি হয়েছে আমরা এই মুহূর্তে জানি না, কিন্তু আজকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ব্যাপারটা খেয়াল করে দেখুন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কালকের অবধি ভালো ছিল, কিন্তু আজকের আবার পতনমুখী হয়েছে। তার কারণ হঠাৎ করে তেলের দাম কমে গিয়েছে। এবার তেলের দাম হঠাৎ করে কমে গেলে আন্তর্জাতিক বাজারে যে রাশিয়ান তেল কিনে তারা বেশি প্রফিট করার কথা ভাবছিল, সেটাও কোনো না কোনো জায়গায় একটুখানি ঘা খেয়ে যায়।
অর্থাৎ অতটাও প্রফিট রাশিয়ান তেল থেকে করা সম্ভব হবে না, কিছুটা হবে কিন্তু অতটা হবে না। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে, ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজে নিজে ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন যাতে বহু বাঙালির কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায়। আজকের জন্য নমস্কার।